ফেসবুকে একটা পোস্ট পড়েছিলাম। কেউ একজন লিখেছেন, শেখ হাসিনা চাইতেন না তার শাসনকাল নিয়ে কেউ কোথাও লেখালেখি করুক, কেউ সমালোচনা করুক, কেউ কথা বলুক। কিন্তু তবু মানুষজন তার শাসন নিয়ে সমালোচনা করতেন, কথা বলতেন, বক্তব্য রাখতেন। এবং সেগুলো করতে গিয়ে তারা কেউ কেউ মামলার সম্মুখীন হয়েছেন, গ্রেফতার হয়েছেন, নিপীড়নের মুখোমুখি হয়েছেন। তবু মানুষ কথা বলার চেষ্টা করেছেন, কথা বলেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বারবার বলছেন, প্রাণ খুলে সমালোচনা করুন, প্রাণ খুলে আমাদের বিরুদ্ধে লিখুন, আমাদের কর্মকাণ্ড নিয়ে কথা বলুন। শুধু যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন তাই না, তার সরকারের অনেকেই কথাগুলো বলছেন। তবু মানুষ কথা বলছেন না, কিংবা মানুষ কথা বলতে দ্বিধান্বিত, কিংবা মানুষ কথা বলতে ভয় পায়। যেই শাসনকালটাকে আমরা বলছি যে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, ঠিক সেই স্বাধীনতায় এসে মানুষ কথা বলতে ভয় পাবে, কথা বলতে দ্বিধান্বিত থাকবে, এটি কি বিশ্বাস করা যায়? দর্শক, আপনাদের কি মনে হয়? প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। তার ফাঁকে একটু ভিন্ন দিকে নজর দেই। সেটিও ঠিক এই যে কথা বলা, বলতে পারা না পারা, ঠিক সেরকম একটি বিষয় নিয়ে গতকালই আমাদের তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি একটি বক্তব্য দিয়েছেন, এবং সেই বক্তব্যটি হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে। আমি ঢাকার পত্রিকা দৈনিক প্রথম আলো থেকে তার বক্তব্যের অংশবিশেষ এখানে তুলে এনেছি। আমি একটু পড়ে শোনাবো। আমি নিশ্চিত যে আপনারা ইতিমধ্যে তার এই বক্তব্য টেলিভিশনে শুনেছেন এবং পত্রপত্রিকায় পড়ে ফেলেছেন। তবু আলোচনার সুবিধার্থে আমি কয়েকটা লাইন এখানে তুলতে চাই। তিনি বলছেন, আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই অবশ্যই, কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু? আমরা জানি স্বাধীনতা মানে স্বাধীনতাই, এখানে কোনো নিয়ন্ত্রণ চলে না। কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে বা স্বাধীনতার মাধ্যমে ফ্যাসিস্টদের প্রচারণা করা যাবে কিনা, স্বাধীনতার কথা বলে ফ্যাসিস্টদের পারপাস সার্ভ করা যাবে কিনা, সেই বিষয়টি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমরা আমাদের দেশ, আমাদের এই যে অভ্যুত্থান, সেটিকে প্রাধান্য রেখে, মানদণ্ড রেখে সব স্বাধীনতা কিন্তু নিশ্চিত করতে চাই। কি বুঝলেন? তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম স্পষ্ট করে তিনি বলে দিচ্ছেন যে স্বাধীনতার, কথা বলার স্বাধীনতার, গণমাধ্যমের স্বাধীনতার একটা সীমা রেখা তারা এঁকে দিতে চান। আপনি সেই সীমার বাইরে যেতে পারবেন না। সেই সীমার ভেতর থেকে আপনার স্বাধীনতার চর্চা করতে হবে। সেই সীমার ভিতর থেকে আপনার মত প্রকাশের স্বাধীনতা, মুক্ত বুদ্ধি চর্চা করতে হবে। আমি যদি আরও কয়েকদিন আগের তার আরও একটি বক্তব্য এখানে যোগ করি, এবং তিনি অবশ্য গতকালকে সেটি আবার রিপিট করেছেন, তিনি উদ্ধৃত করেছেন, ফ্যাসিবাদের পক্ষে যারাই কাজ করুন না কেন, গণহত্যাকে যারাই উস্কানি দিয়ে থাকুক না কেন, তাদের বিচার হবে। খুব ভালো কথা। তার সঙ্গে তিনি যোগ করেছেন, সাংবাদিক, কবি, সাহিত্যিক, এটা বিবেচনায় নেওয়া হবে না। আবার একই সঙ্গে কোনো সাংবাদিক বা যে কেউ, তার সঙ্গে যদি অবিচার করা হয়, সেই বিষয়টিও দেখা হবে। কাউকে যদি এমন মামলা দেওয়া হয় যে মামলায় আসলে অভিযুক্ত হওয়ার মতো নয়, সেই মামলাগুলো প্রত্যাহার করা হবে। যার যতটুকু অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শেষের অংশটুকু অবশ্যই প্রশংসনীয়, যদিও আমরা দেখছি যে সেই বিষয়টি আসলে বাস্তবে ফলো করা হচ্ছে না, বাস্তবে বরং তার উল্টোই হচ্ছে। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে এই জায়গাটায় যে সাংবাদিক, কবি, সাহিত্যিক, এটি বিবেচনায় নেওয়া হবে না। যদি কেউ গণহত্যাকে যারাই উস্কানি দিয়ে থাকুন না কেন, তাদের বিচার হবে। দুটি জায়গায় কিন্তু একটা রেড অ্যালার্ট। যারা মুক্তভাবে কথা বলতে চান, কিংবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলছেন যে প্রাণ খুলে সমালোচনা করুন, মুক্তভাবে কথা বলুন, ঠিক তার সঙ্গে একটা কন্ট্রাডিকশন তৈরি করে এই দুটি বক্তব্য। আমাদের অগ্রজ সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু, তার সঙ্গে আমি কাজ করেছি প্রথম আলোতে, আমাদের ডেপুটি এডিটর ছিলেন, পরে তিনি দৈনিক সমকালের সম্পাদক হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে তিনি একটি পোস্ট দিয়েছেন, আমি সেটুকু আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। দ্বিতীয় স্বাধীনতা আসতে না আসতেই
গণমাধ্যমের স্বাধীনতার সীমা আলোচনায় এসেছে, এরপর বুঝি শুধু সীমাটাই থাকবে। তার মানে হচ্ছে তিনি বাকিটুকু বলেননি, কিন্তু যেটি মানে অর্থ নির্দেশ করে সেটি হচ্ছে এখন স্বাধীনতার সীমা নিয়ে আলোচনা হচ্ছে, গণমাধ্যমের স্বাধীনতার। এরপরে হয়তো শুধু সীমাটুকু থাকবে, গণমাধ্যমের স্বাধীনতাটুকু আর থাকবে না। যাই হোক, একটি জিনিস স্পষ্ট, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, যে সরকারের উপদেষ্টা মণ্ডলীতে বেশ কয়েকজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত খ্যাতিসম্পন্ন হিউম্যান রাইটস অ্যাডভোকেট আছেন, তাদের সমন্বয়ে যে সরকার, সেই সরকারের মাথায় আছে গণমাধ্যমের সীমারেখা করে দেওয়া। সেই সরকারের মাথায় আছে কবি, সাহিত্যিক, সাংবাদিক। তাদের সামনে একটি ফ্যাসিস্ট সরকারের গত আন্দোলনের একটি সীমারেখা সামনে দাঁড় করিয়ে দেওয়া, যে সেই আন্দোলনে আপনার কি ভূমিকা ছিল সেটির ভিত্তি করে যে কোনো সময়, যে কোনো কারণে, যে কোনো উছিলায় আপনাকে আপনার বিরুদ্ধে আপনার উপর আইনি খড়গ নেমে আসতে পারে। দর্শক, আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, আমরা যেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং যেই গণ আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, সেই সরকারের সময়ও কিন্তু ঠিক একটি সীমারেখা ছিল। যে কোনো সময়, যে কোনো বিষয়ে স্বাধীনতা বিরোধী, রাজাকার, শিবির ট্যাগ দিয়ে যে কারোকে, কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা দেশদ্রোহিতা, এই এই ধরনের ট্যাগ দিয়ে আমরা নিপীড়নের ঘটনা দেখেছি। সেই সময় একটি কালা কানুন, ডিজিটাল সিকিউরিটিজ অ্যাক্ট তৈরি করা হয়েছিল, প্রবর্তন করা হয়েছিল। বর্তমান স্বাধীনতার সরকারে এসে কিন্তু সেটি বাতিল হওয়া নিয়ে কোনো কথাবার্তা আমরা কোথাও দেখিনি। আমার ধারণা ছিল যে প্রথম ঘোষণাতেই সেটি বাতিল হয়ে যাবে, কিন্তু সেটি এখন বাতিল হয়নি। বরং আমরা এখন উপদেষ্টার মুখে শুনতে পাচ্ছি যে স্বাধীনতার একটা সীমারেখা করে দেওয়া হবে, এবং সেই সীমারেখা কি ডিজিটাল সিকিউরিটিজ আইনের আওতায় হবে নাকি আরও নতুন কোনো আইন আসবে সেটি আমরা এখনও জানি না। কিন্তু বাস্তবতা হচ্ছে, ধারণা করি যে আওয়ামী লীগ সরকার যেরকম মানে ষড়যন্ত্র, রাষ্ট্রদ্রোহিতা, সরকারের বিরোধিতা, জামাত, শিবির, রাজাকার, এরকম নানা ট্যাগ দিয়ে গলা টিপে ধরার চেষ্টা করেছে, এই সরকারও, নোবেল বিজয়ের সরকারও ঠিক সেই রকম অভ্যুত্থানের বিরোধী, ফ্যাসিবাদের সমর্থক, এরকম একটি মানে ট্যাগ লাগিয়ে দিয়ে মুক্ত বুদ্ধি, কথা বলার অধিকারকে গলা টিপে ধরে রাখার একটা চিন্তা তাদের মাথায় কাজ করছে বলে মনে হয়। আমি এই জায়গায় ব্রিটিশ সাংবাদিক যিনি বাংলাদেশ, আপনারা সবাই জানেন যে বিগত সরকারের সমালোচনায় তিনি সবসময় সোচ্চার ছিলেন। সমালোচনায় আমি বলবো না, যে বিগত সরকারের নানা অনিয়ম তুলে ধরার ক্ষেত্রে তিনি খুবই সোচ্চার ছিলেন। ডেভিড বার্গম্যান, তার একটা টুইট আমি তুলে ধরব। তিনি আসলে এর আগে নাহিদ ইসলাম যখন বলেছিলেন যে কবি, সাংবাদিক, সাহিত্যিক যেই হোক না কেন, যদি ফ্যাসিস্টকে সমর্থন করেছেন এরকম প্রমাণ পাওয়া যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেই বক্তব্যের সূত্র ধরে তিনি একটি টুইট করেছিলেন। সেই টুইটে তিনি সেখানে বলেছিলেন, ইয়েস, if there was evidence that a journalist wrote an article or said something on TV calling for the police to kill protester, তিনি বলছেন যে যদি এরকম প্রমাণ পাওয়া যায় যে কোনো সাংবাদিক টেলিভিশনে পুলিশকে আহ্বান জানিয়েছেন যে আসো তোমরা এই প্রোটেস্টারদের খুন করো, কিংবা কোনো আর্টিকেল লিখেছেন যে আসো তুমি প্রোটেস্টারদের খুন করো, তাদেরকে মেরে ফেলো, or if there was evidence that they privately advised the government that they should use lethal force against prosecutors, তিনি বলছেন যদি এমনও প্রমাণ পাওয়া যায় যে কোনো সাংবাদিক প্রাইভেটলি গভর্নমেন্টকে গিয়ে পরামর্শ দিয়েছে, যাও এই বিক্ষোভকারীদের বিরুদ্ধে মানে দমনমূলক ব্যবস্থা নাও, there could be a criminal case against that journalist, সেই সব সাংবাদিকের বিরুদ্ধে অবশ্যই ক্রিমিনাল কেস হতে পারে। কিন্তু কেবলমাত্র আওয়ামী লীগকে সমর্থন করেছে, কিংবা তিনি এইভাবে বলছেন যে কোনো জার্নালিস্ট ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে, আওয়ামী লীগকে সমর্থন করেছে বা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনকে সমর্থন করেছে, সেই জন্যই তাদের বিরুদ্ধে কোনো ধরনের প্রসিকিউশনে যাওয়া, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থায় যাওয়া, সেটি হবে একটি ভুল পদক্ষেপ। এটি ডেভিড বার্গম্যানের বক্তব্য। তিনি বলছেন যে এমনকি অথরিটেরিয়ান গভর্নমেন্টকে সাপোর্ট করারও একটা ফ্রিডম থাকতে হবে, সেটি হচ্ছে সত্যিকারের স্বাধীনতা। তিনি এটি বলছেন যে কেউ হয়তো তাদেরকে কঠিনভাবে সমালোচনা করতে পারে, তাদের ভূমিকার, তাদের নিন্দা করতে পারে, তাদের বক্তব্যের প্রতিবাদও করতে পারে, কিন্তু তারা
মানে কোনো যে অপরাধ করেনি সেই অপরাধের জন্য তাদের শাস্তি দেওয়া, মানে যতক্ষণ না তারা কোনো অপরাধ করেছে সত্যিকার অর্থে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে মানে কোনো ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া সেটি হবে অন্যায়। এবং তিনি মনে করে দিতে চেয়েছেন যে বাংলাদেশের ক্রিমিনাল অফেন্সে, বাংলাদেশের যে ক্রিমিনাল প্যানাল কোড, সেই প্যানাল কোডে বাংলাদেশের আইনে কোনো অথরিটেরিয়ান গভর্নমেন্টকে সাপোর্ট করাটাকে অপরাধ হিসাবে গণ্য করে নাই। অর্থাৎ কেবলমাত্র অথরিটেরিয়ান গভর্নমেন্টকে কেউ সাপোর্ট করেছে, কোনো সাংবাদিক, কোনো কবি, কোনো লেখক, সেই জন্য আপনি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন, ক্রিমিনাল অফেন্সের তা মামলা দিবেন, সেরকম কোনো আইন বাংলাদেশে নেই, কোনো আইন সেটাকে সাপোর্ট করে না। এটি ডেভিড বার্গম্যানের কথা। যাই হোক, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের পতনের পর সবচেয়ে বড় আক্রমণের শিকার হয়েছে দেশের গণমাধ্যম। অনেক গণমাধ্যম, পত্রিকা, টেলিভিশন অফিসে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, মালিকানা দখল বেদখল হয়েছে, অনেক সাংবাদিক চাকরিচ্যুত হয়েছে এবং অনেক সাংবাদিককে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। এগুলো নিয়ে বিভিন্ন সময় সম্পাদক পরিষদ, সম্পাদকদের মালিক, সংবাদপত্রের মালিকদের যে সংগঠন, তারা এটি নিয়ে আপত্তি করেছেন। তারা বলেছেন যে কোনো সাংবাদিক যদি সাংবাদিকতার বাইরে কোনো অপরাধ করে থাকে, তাহলে সেই অপরাধে সুনির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু ঢালাওভাবে সবাইকে হত্যা মামলা দিয়ে তাদেরকে জেলে ভরে রাখা, সেটি হচ্ছে এক ধরনের নিপীড়ন। সেটি আন্তর্জাতিকভাবে সরকারের দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করবে, এটি স্পষ্টভাবে সম্পাদক পরিষদ বলেছে। এবং সম্পাদক পরিষদের একটি সাজেশনও ছিল যে প্রেস কাউন্সিলের আওতায় একটি কমিটি গঠন করে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা কী ধরনের অপরাধ করেছে, সেই অপরাধের ভিত্তিতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার। কিন্তু আমরা দেখেছি যে আসলে সাংবাদিকদের গ্রেফতার করা হচ্ছে, জেলে ভরে রাখা হচ্ছে এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছে হত্যা মামলায়, যেসব হত্যা মামলায় তাদের আদৌ কোনো সম্পৃক্ততা নেই। এবং সেই জায়গায় আমি আবার ডেভিড বার্গম্যানের বক্তব্যটি উদ্ধৃত করতে চাই যে কেউ যদি সুস্পষ্টভাবে আর্টিকেল লিখে থাকে, টক শোতে বলে থাকে যে ইয়েস কাম গো অ্যান্ড কিল দ্যাম, কিংবা প্রাইভেটলি অ্যাডভাইস করে থাকে যে ওকে ইয়েস গো অ্যান্ড কিল দ্যাম, অথবা তাদের বিরুদ্ধে মানে হামলা করো, তাদের নিপীড়ন চালাও, সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। সেটি ডেভিড বার্গম্যানের প্রস্তাব। কিন্তু জাস্ট ঢালাওভাবে যে একটি মানে ইভেন ফ্যাসিস্ট গভর্নমেন্টকে সমর্থন করেছে, সেই কারণেও তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায় না। কিন্তু এটি ডেভিড বার্গম্যানের প্রস্তাব। যাই হোক, মানে এই যে সামগ্রিক পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে এমন একটি অবস্থা তৈরি করেছে, আমি আলোচনা শুরুতে যে কথাটি বলেছিলাম যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন প্রাণ খুলে লিখো, সমালোচনা করো, কিন্তু কেউ লিখছে না। তার সরকারের অনেকেই বলছেন যে আমাদের বিরুদ্ধে খোলামেলা কথা বলেন, খোলামেলা লিখেন, কিন্তু কেউ বলছে না, কেউ বলছে না। ঢাকার পত্রপত্রিকা, টেলিভিশন নিয়ে অনেক কথা শোনা যায়, সবাই বলে সব বাতাবি লেবু হয়ে গিয়েছে, সবাই বিটিভি হয়ে গেছে। সেগুলো এই যে বাস্তব অবস্থা, তারই কারণে। এবং অবশ্যই এই পরিস্থিতিটা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল বিজয়ী, তার শাসন আমলকে, তার শাসন ব্যবস্থাকে সেটিকে প্রশ্নের মধ্যে ফেলে দেয়, সেটিকে কোনো ক্রেডিট দেয় না। এবং এখন যখন তার ইনফরমেশন অ্যাডভাইজার নতুন করে সাংবাদিকতার, গণমাধ্যমের স্বাধীনতার একটা সীমারেখা টেনে দেওয়ার কথা বলছেন, তখন নতুন করে আতঙ্ক তৈরি হয়, পাশাপাশি প্রশ্নও তৈরি হয়। এই প্রশ্নটি ওঠে, নোবেল বিজয়ীর শাসনে কি তাহলে মত প্রকাশের স্বাধীনতা থাকবে না, কথা বলার অধিকার থাকবে না? আবারও কি সেই ভয়ে ভয়ে কথা বলতে হবে? শেষ করার আগে দর্শক, আমি সাংবাদিক গোলাম মুর্তজার একটি ফেসবুক পোস্ট একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সাংবাদিক গোলাম মুর্তজাকে আপনারা চিনেন যে তিনি আওয়ামী লীগ সরকারের তুমুল সমালোচক ছিলেন এবং বর্তমান সরকারের, আমি যদি বলি যে প্রধান উপদেষ্টার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক আছে, কিন্তু তিনি তার সমালোচনা করতেও ছাড়েন না। এ যাবৎকালে বেশ কয়েকটি ভিডিওতে আমি দেখেছি যে তিনি বর্তমান সরকারের এমনকি প্রধান উপদেষ্টারও সমালোচনা করেছেন, তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকা সত্ত্বেও। আমি তার সেই একটি বক্তব্য এখানে আমি একটু জাস্ট পড়ে শোনাবো, এটি শুনিয়ে আমার আলোচনাটা শেষ করব। এবং আমি তার এই বক্তব্যটির সঙ্গে সম্পূর্ণ রকম একমত এবং আমার ধারণা আপনারাও একমত হবেন। গোলাম মুর্তজা লিখেছেন, গণমাধ্যমের স্বাধীনতা মানে শতভাগ স্বাধীনতা। বাংলাদেশের গণমাধ্যম সরকারের সমালোচনা করে, দেশ বিরোধী কিছু করে না। ফ্যাসিবাদী শক্তি গণমাধ্যমের একটা বড় অংশকে
অন্যায় অনৈতিক সুবিধা দিয়ে দালালি করায়। গণতন্ত্র থাকলে দালালির সুযোগ সীমিত হয়ে যাবে। গণমাধ্যমের স্বাধীনতায় যদি কিন্তু রাখার কোনো সুযোগ নেই। যদি কিন্তু ফ্যাসিবাদ তৈরির সহায়ক। দেশ বিরোধী ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে অবশ্যই ব্যবস্থা নেওয়ার সুযোগ, সেই ব্যবস্থার প্রশংসা, সমালোচনা, তীব্র সমালোচনা করার অধিকারও গণমাধ্যমের আছে। এটা নিশ্চিত করার নামই গণমাধ্যমের স্বাধীনতা। ফ্যাসিবাদী শক্তির সঙ্গে গণতান্ত্রিক শক্তির পার্থক্যের প্রধানতম মানদণ্ড গণমাধ্যমের স্বাধীনতা। দর্শক, আমি এটুকু বলতে চাই যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার উপদেষ্টা যেই গণমাধ্যমের স্বাধীনতার সীমারেখা টেনে দেওয়ার অভিপ্রায় প্রকাশ করেছেন তার বিরোধিতা করছি, এবং আমি মনে করছি গণমাধ্যম গোলাম মুর্তজা যেমন বলেছেন, ফ্যাসিবাদী শক্তির সঙ্গে গণতান্ত্রিক শক্তির পার্থক্যের প্রধানতম মানদণ্ড হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। এবং আমরাও বলতে চাই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনের আলাদা বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য হোক তার শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে কোনো যদি নেই, কিন্তু নেই, সীমারেখা নেই। এমনকি যেই কালো আইনগুলো, ফ্যাসিবাদী আইনগুলো আগের সরকারের সময়ে প্রবর্তন করা হয়েছিল সেগুলো নেই, সেগুলো তিনি বাতিল করে দিয়েছেন। সেরকম একটি পরিস্থিতির প্রত্যাশা রাখছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।